আসসালামু আলাইকুম। দিস ইজ মিরাজুর মোরাদ ফ্রম মিরাজুস ডায়েরি। আজকে আমি আপনাদের ভুটানের ইতিহাস এবং বাংলাদেশ থেকে ভুটান ভ্রমণের খরচ সম্পর্কে জানাবো। সো আশা করি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। সো লেট জাম্প ইনটু দ্য ভিডিও। ভুটান দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র। বজ্র ড্রাগনের দেশ ভুটান ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। ভুটানের উত্তরে চীনের তিব্বত অঞ্চল, পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বি উপত্যকা, পূর্বে অরুণাচল প্রদেশ ও দক্ষিণে আসাম ও পশ্চিমবঙ্গ দ্বারা বেষ্টিত। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূ-উথান থেকে, যার অর্থ উঁচু ভূমি। ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র এবং মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবচাইতে কম জনসংখ্যার দেশ। ভুটানের আয়তন ৪৬,৫০০ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৮ লাখ। ২০১২ সালে ভুটানের মাথাপিছু আয় ছিল $২৪20। ভুটানের অধিবাসীরা মূলত ভুটানি নামে পরিচিত। ভুটানে দ্রুপকা জাতির লোক প্রায় ৫০%। এর পরেই আছে নেপালি এবং অন্যান্য আদিবাসী ও অভিবাসী জাতি। দেশের প্রায় ৩/৪ লোক লামাবাদী বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। বাকিরা ভারত ও নেপালি ধারার হিন্দু ধর্ম পালন করে। ভুটানে অল্প সংখ্যক মুসলমান ও খ্রিস্টান অধিবাসীও বাস করে থাকে। জংখা ভুটানের সরকারি ভাষা এবং ভুটানের রাষ্ট্রীয় মুদ্রা গুলট্রাম। ভুটানের সাক্ষরতার হার প্রায় ৬০%। ভুটানের রাজধানী থিম্পু এবং এটি দেশের মধ্য-পশ্চিম অংশে অবস্থিত। এছাড়াও অন্যান্য শহরগুলোর মধ্যে পারো, ফুনসোলিং, পুনাখা, বুমথং উল্লেখযোগ্য। ফুনসোলিং ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। ১৬০০ শতকে একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে ভুটানের আবির্ভাব ঘটে। ১৬১৬ সালে নগাওয়ানা নামগিয়াল নামের এক তিব্বতী লামা ৩ বার ভুটানের উপর তিব্বতের আক্রমণ প্রতিহত করলে ভুটান একটি সংঘবদ্ধ দেশে পরিণত হয়। তার মৃত্যুর পর অন্ত্রকোন্দল ও গৃহযুদ্ধের কারণে পরবর্তী ২০০ বছর ক্ষমতা সীমিত হয়ে পড়ে। ১৮৮৫ সালে উগিয়েন ওয়াংচুক শক্ত হাতে ক্ষমতা প্রয়োগে সক্ষম হন এবং ভারতের ব্রিটিশ প্রশাসনের সাথে সখ্যতা গড়ে তুলতে সক্ষম হন। ১৯০৭ সালে উগিয়েন ওয়াংচুক ভুটানের রাজা নির্বাচিত হন। তার উপাধি ছিল ড্রাগন রাজা। ১৯১০ সালে রাজা উগিয়েন ও ব্রিটিশ শক্তি পুনাখার চুক্তি স্বাক্ষর করে, যেখানে ব্রিটিশ ভারত ভুটানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর প্রতিশ্রুতি দেয়। উগিয়েন ওয়াংচুক ১৯২৬ সালে মারা গেলে তার পুত্র জিগমে ওয়াংচুক পরবর্তী শাসক হন। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভের পর ভুটানকে একটি স্বাধীন দেশ হিসেবে গণ্য করে। ১৯৫২ সালে জিগমে ওয়াংচুকের ছেলে জিগমে দোরজি ওয়াংচুক ক্ষমতায় আসেন। তার আমলে ভুটান পরিকল্পিত উন্নয়নের পথে এগোতে থাকে এবং ১৯৭১ সালে জাতিসংঘের একটি রাষ্ট্রে পরিণত হয়। ১৯৭২ সালে ১৬ বছর বয়সে জিগমে সিঙ্গিয়ে ওয়াংচুক ক্ষমতায় আসেন। তিনি আধুনিক শিক্ষা, সরকার বিকেন্দ্রীকরণ, জলবিদ্যুৎ উৎপাদন, পর্যটন এবং পল্লী উন্নয়নের মতো ব্যাপারগুলোর উপর জোর দেন। তার আমলে ভুটান ধীরে ধীরে গণতন্ত্রের দিকে এগোতে থাকে। ২০০৬ সালে ডিসেম্বর মাসে তিনি রাজার পদ ছেড়ে দেন এবং তার ছেলে খেসার নামগিয়াল ওয়াংচুক ভুটানের রাজা হন। ২০০৮ সালের ১৮ জুলাই ভুটানের সংসদ একটি নতুন সংবিধান গ্রহণ করে। এই ঐতিহাসিক দিন থেকে ভুটানে পরম রাজতন্ত্রের সমাপ্তি ঘটে এবং ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। ভুটানের প্রধান খাবার হলো লাল চাল, বাজরা ও ভুট্টা। পাহাড়াঞ্চলের খাবারের তালিকায় আছে মোরগ, চমড়ি গাইয়ের মাংস, শুকনো গরুর মাংস, শূকরের মাংস এবং চর্বি।
ভুটান ধূমপান নিষিদ্ধ করার জন্য বিশ্বের প্রথম দেশ। ভুটানে 2010 সালে তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে প্রকাশ্যে ধূমপান করা বা তামাক বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। করোনার পর 2022 সালের সেপ্টেম্বর মাসে ভুটান তার সীমান্ত পুনরায় পর্যটকদের জন্য খুলে দেয় এবং নতুন ট্যুরিজম নীতিমালা প্রণয়ন করে, যেখানে প্রতিদিনের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি $200 নির্ধারণ করে। ভারত, বাংলাদেশ ও মালদ্বীপের নাগরিকদের জন্য এই চার্জ ছিল $100। এই নীতির ফলে 2022 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সীমান্ত পুনরায় খোলার পর থেকে মাত্র 15 জন বাংলাদেশি পর্যটক ভুটান ভ্রমণ করেছেন। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভুটান সরকার 2023 সালের জুন মাসে ঘোষণা করে যে প্রথম 15,000 বাংলাদেশি পর্যটকের জন্য প্রতি রাতে মাত্র $15 এসডিএফ প্রদান করে ভুটান ভ্রমণ করতে পারবেন, যা ভারতীয় পর্যটকদের জন্য নির্ধারিত ফি-এর সমান। ভুটানে কোনো সরকারি বা বড় আকারের মসজিদ নেই, কারণ ভুটান একটি বৌদ্ধ প্রধান দেশ এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। ধর্মীয়ভাবে ভুটান খুবই ঐতিহ্য নির্ভর ও রক্ষণশীল। দর্শনীয় স্থান: ভুটানের সবচাইতে বিখ্যাত বুদ্ধ মন্দিরটি হল বুদ্ধা ডোরডেনমা, যা থিম্পু শহরের উপরের একটি পাহাড়ে অবস্থিত। এটি একটি বিশাল সোনালী বুদ্ধ মূর্তি যার উচ্চতা প্রায় 169 ফুট। মূর্তিটি বৈরোচন বুদ্ধকে উৎসর্গ করা হয়েছে, যা বিশ্বশান্তি এবং ভুটানের আধ্যাত্মিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। মন্দিরটির ভিতরে আছে 1,25,000 ছোট ছোট বুদ্ধ মূর্তি, যেগুলো সব এক একটা ধাতব তৈরি, আবার কিছু সোনায় মোড়ানো। তাশিচো দোজং: তাশিচো দোজং হল ভুটানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দোজং বা দুর্গ। এখানে ভুটানের রাজা ও প্রধান ধর্মগুরুর অফিস এবং কিছু কিছু সরকারি মন্ত্রণালয় অবস্থিত। ন্যাশনাল মেমোরিয়াল চর্টেন: ন্যাশনাল মেমোরিয়াল চর্টেন ভুটানের রাজধানী থিম্পু শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এটি ভুটানের সবচাইতে পবিত্র এবং জনপ্রিয় ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে একটি। এটি নির্মাণ করা হয় ভুটানের তৃতীয় রাজা জিগমে দর্জি ওয়াংচুকের স্মৃতির উদ্দেশ্যে, যিনি ভুটানের আধুনিকায়নের পথপ্রদর্শক ছিলেন। এছাড়াও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ফোক হেরিটেজ মিউজিয়াম, ক্রাফট বাজার, রয়্যাল টেক্সটাইল একাডেমি, চেরি মনেস্ট্রি, থিম্পু ক্লক টাওয়ার। ভুটানের প্রধান এবং একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর হল প্যারো আন্তর্জাতিক বিমানবন্দর, যার অবস্থান প্যারো শহরে, থিম্পু থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। এটি বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং বিমানগুলোর মধ্যে একটি, কারণ এটি পাহাড়ের মধ্যে অবস্থিত এবং রানওয়ে ছোট। মাত্র কয়েকজন বিশেষভাবে প্রশিক্ষিত পাইলট এই বিমানবন্দরে অবতরণ করতে পারেন। সাধারণত কলকাতা, ঢাকা, সিঙ্গাপুর, দিল্লি, ব্যাংকক ও কাঠমান্ডু থেকে ভুটানের ফ্লাইট পরিচালনা করা হয়। সো বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে ভুটান ভ্রমণের প্ল্যান করতেছেন তাদেরকে 7 দিনের একটি ট্যুর প্ল্যানের খরচের হিসাব দেখাবো। বাংলাদেশ থেকে ভুটানের রিটার্ন ফ্লাইট খরচ 30,000 টাকার আশেপাশে। 3 স্টার মানের হোটেল খরচ পার নাইট 3,500 টাকা, সেই হিসাবে 6 রাতের খরচ 21,000 টাকা। ভুটানের 7 দিনের খাবার খরচ মোটামুটি 8,400 টাকা। ভুটানের ভ্রমণ করার জন্য আপনাকে অবশ্যই গাইডের সাহায্য নিতে হবে। সো ট্রান্সপোর্ট প্লাস গাইড খরচ মোটামুটি 15,000 টাকা। বিভিন্ন দর্শনীয় স্থানের টিকিট ও সুভেনিরের খরচ 4,000 টাকা। এছাড়াও এসডিএফ খরচ প্লাস ভিসা খরচ মিলে 16,600 টাকা। সো টোটাল 95,000 টাকা থেকে 1 লাখ টাকা খরচে আপনি ভুটানের একটি সুন্দর ট্যুর সম্পন্ন করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
ভালো থাকবেন। ধন্যবাদ।